আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীর ভাই বোনরা, আমরা আজকে বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের জীবের বৃদ্ধি ও বংশগতির সৃজনশীল কিছু প্রশ্ন এবং উত্তর আমরা দেখব। তো বিশেষ করে সেগুলো আমরা একটু গোছালোভাবে প্রশ্ন উত্তরগুলো আমরা দেখব। আশা করি তোমরা আমার সাথে থাকবে। তো চলো আমরা কথা না বাড়িয়ে আমরা মূল কাজের দিকে যাচ্ছি। একটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, একটু উদ্দীপক দেওয়া হলো যে ফারাবি স্যার বিজ্ঞান ক্লাসে কোষ বিভাজন সম্পর্কে আলোচনা করেছিলেন। তিনি বলেন, কোষ বিভাজনের একটি বিশেষ ধাপে নিউক্লিয়াসে অবস্থিত সুতার মতো অংশের সেন্টিমিটার দুই ভাগে ভাগ হয়ে যায়। ফলে বিভাজিত কোষে এর সংখ্যা অপরিবর্তিত থাকে। তাহলে প্রশ্ন এক হচ্ছে, কোন ধরনের কোষ বিভাজন জনন কোষ উৎপন্ন হয়? এই একটা প্রশ্ন। আরটা হচ্ছে কি, অ্যামাইটোসিস বলতে কি বুঝো, ব্যাখ্যা করো। এই বিষয়গুলো তো বলা হয়েছে। তো ফারাবি স্যারের বর্ণিত বিশেষ ধাপটি সচিত্র বর্ণনা দাও। তো স্যারের বর্ণিত সুতার মতো অংশটির ভূমিকা বিশ্লেষণ করো। এই প্রশ্নগুলোর উত্তরে আমরা লিখব। প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে, মিওসিস কোষ বিভাজনে জনন কোষ উৎপন্ন হয়, এটা। দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে তাকে অ্যামাইটোসিস বলে। মানে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে তাকে অ্যামাইটোসিস বলে। এককোষী জীব যেমন ব্যাকটেরিয়া, ইস্ট, ছত্রাক, অ্যামিবা ইত্যাদি জীবের অ্যামাইটোসিস কোষ বিভাজন হয়, অণুজীবগুলোর আর কি। ফারাবি স্যারের বর্ণিত কোষ বিভাজনের ধাপটি হলো অ্যানাফেজ। নিচের ধাপটি চিত্র অঙ্কন করা হলো। আমরা অ্যানাফেসের চিত্র অঙ্কন করব। এটা হচ্ছে অ্যানাফেজ। তো অ্যানাফেসের চিত্র আমরা আঁকবো। তাকে হচ্ছে এখানে মেরু, তারপর লুপ্তপ্রায় স্পিন্ডল, তন্তু, অপত্য, ক্রোমোজোম, এগুলা। এ ধাপে প্রতিটি ক্রোমোজোমের সেন্টিমিটার দুভাগে বিভক্ত হয়ে যায়। ফলে প্রত্যেকটি ক্রোমাটিড একটি করে সেন্টিমিটার পায়। ধাপগুলো আর কি। তারপর ক্রোমাটিডগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই অবস্থায় প্রতিটি ক্রোমাটিডকে অপত্য ক্রোমোজোম বলা হয়। এরপর ক্রোমোজোমগুলোর সাথে যুক্ত তন্তুগুলোর সংকুচনের ফলে অপত্য ক্রোমোজোমের অর্ধেক উত্তর মেরুর দিকে এবং অর্ধেক উত্তর দক্ষিণ মেরুর দিকে অগ্রসর হয়। এ সময় ক্রোমোজোমগুলো ইংরেজি বর্ণমালার ভি, এল, জে এবং আই আকৃতি বিশিষ্ট হয়। সেটা খেয়াল করবা। তো ফারাবি স্যারের বর্ণিত সুতার মতো অংশটি হলো ক্রোমোজোম। সুতার মতো যে অংশটি থাকে সেটা হচ্ছে কি, ক্রোমোজোম। প্রতিটি কোষের নিউক্লিয়াসে নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম থাকে। কোষ বিভাজনের প্রোপেস ধাপে নিউক্লিয়ার জালিকা ভেঙে পানি বিয়োজনের ফলে এগুলো সুতার আকার ধারণ করে। প্রতিটি জীবের বংশগত বৈশিষ্ট্যগুলি বংশ পরম্পরায় ক্রোমোজোমে অবস্থিত জিন দ্বারা বাহিত হয়। তো ক্রোমোজোমে এক ধরনের নিউক্লিয়ক অ্যাসিড ডিএনএ, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, যেটা বলা হয় ডিএনএ, আর মানে থাকে জিনের রাসায়নিক গ্রুপ বলা হয়। তো জীবদেহের বৈশিষ্ট্যগুলো বংশাক্রমে বহন করার জন্য ক্রোমোজোমে অবস্থিত জিনগুলোর বাহক ও ধারক হিসেবে কাজ করে। তো উপরোক্ত আলোচনা থেকে দেখা যাচ্ছে যে কোষ বিভাজনে উক্ত অংশটি ভূমিকা অপরিসীম। এবার নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও, সেটা। সো আমরা এখানে দেখি এটা মাতৃকোষ ধরতে পারি, আর একটা হচ্ছে মাতৃকোষ আর একটা পিতৃকোষ, যেরকম থাকে আর কি কোষ বিভাজনের সময়। মানুষের প্রতিটি দেহকোষ কয়টি ক্রোমোজোম রয়েছে, এটা তো আমাকে দেখাইলো। জিন বলতে কি বুঝো, পি কোষ বিভাজনটি ব্যাখ্যা করো, এই যেটা। তারপর হচ্ছে উন্নত প্রাণীতে পি ও কিউ কোষ বিভাজনের দুইটি তুলনামূলক আলোচনা করো। তো এগুলো খুবই দরকার। প্রশ্ন উত্তরগুলো আমি একটু দিচ্ছি, তোমরা এরকম থাকবে, প্রশ্নগুলো একটু খেয়াল করো, তারপর আমরা এর উত্তরগুলো ধারাবাহিকভাবে দিচ্ছি। মানুষের প্রতিটি দেহকোষে
23 জোড়া ক্রোমোজোম বা 46টি ক্রোমোজোম রয়েছে। তো কোষের নিউক্লিয়াসে অবস্থিত বংশগত বৈশিষ্ট্যের নির্ধারক একককে জিন বলে। জিন কাকে বলে বলছে না যেখানে, সেইটা যে কোষের নিউক্লিয়াসে অবস্থিত বংশগত বৈশিষ্ট্যের নির্ধারক একককে জিন বলে। বর্তমানে ক্রোমোজোমে অবস্থিত ডিএনএ অণুর যেই অংশটুকু দ্বারা কোনো জীবের একটি নির্দিষ্ট বংশগত বৈশিষ্ট্য নির্ধারিত হয় তাকে জিন রূপ গণনা করা হয়। তাহলে পি কোষ বিভাজনটি হলো মিওসিস কোষ বিভাজন, যে মিওসিস প্রক্রিয়ায় যেটা আমাদের হয় এটা মানে কোষ বিভাজন যেটা হয় সাধারণত এই যে মাতৃকোষ এটা বিভাজন হচ্ছে, এটা মিওসিস প্রক্রিয়ায়। আচ্ছা, মিওসিস কোষ বিভাজন প্রধানত জীবের জনন কোষ বা গ্যামেট সৃষ্টির সময় জনন মাতৃকোষে ঘটে। এটা ওই যে বললাম না একটা মাতৃকোষ এটা ভেঙে যখন এই যে হ্যাপ্লয়েড মানে ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড সৃষ্টি করে এবং এটা জাইগোটে রূপান্তর হয় আর কি, এটা মিওসিসে ঘটে। সো সপুষ্পক উদ্ভিদের পরাগধানী ও ডিম্বকের মধ্যেই উন্নত প্রাণীদেহে শুক্রাশয় ও ডিম্বাশয়ের মধ্যে মিওসিস ঘটে। মিওসিস বিভাজনের সময় কোষ পরস্পর বা পরপর দুবার বিভাজিত হয়। প্রথম বিভাজনকে প্রথম মিওটিক বিভাজন বা মিওসিস 1 এবং দ্বিতীয় বিভাজনকে দ্বিতীয় মিওটিক বিভাজন বা মিওসিস 2 বলা হয়। প্রথম বিভাজনের সময় অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যার অর্ধেক পরিণত হয় এবং দ্বিতীয় বিভাজনটি মাইটোসিসের অনুরূপ। ঠিক আছে, উন্নত প্রাণীতে পি এবং কিউ কোষ বিভাজন দুটি তুলনামূলক আলোচনা দেওয়া হলো। মিওসিস মানে পি, মিওসিস জনন কোষ জনন মাতৃকোষে ঘটে। অপত্য কোষের ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যার অর্ধেক হয়, এটা খুবই ইম্পর্টেন্ট। ফলে প্রজাতি ক্রোমোজোম সংখ্যার ধ্রুবতা বজায় থাকে। 4টি হ্যাপ্লয়েড অপত্য কোষ উৎপন্ন হয়। মাতৃকোষ দুবার বিভাজিত হয়। প্রথম বিভাজনটাকে মিওসিস 1, দ্বিতীয় বিভাজনকে মিওসিস 2 বলে। জনন কোষ সৃষ্টি করা মিওসিসের উদ্দেশ্য। সো এবার হচ্ছে মাইটোসিস কিউ। সো মাইটোসিস দেহ মাতৃকোষে ঘটে। অপত্য কোষের ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যার সমান থাকে। দুটি ডিপ্লয়েড অপত্য কোষ উৎপন্ন হয়। মাতৃকোষ একবার বিভাজিত হয়। দেহকোষের সংখ্যা বৃদ্ধি করা মাইটোসিসের উদ্দেশ্য। এবার নিচের উদ্দীপকটি পড়ো বলছে। এটা দেখিয়ে দিয়ে বলা হচ্ছে কি বংশগতির জনককে। তো এটা থেকে আমরা বলবো বংশগতির জনককে। মাইটোসিস কোষ বিভাজন ধাপগুলো বলবে। তারপর প্রাণীর বংশবিস্তারে উল্লেখিত প্রক্রিয়াটির গুরুত্ব ব্যাখ্যা করো। সো উদ্দীপক উল্লেখিত এক্সের মাধ্যমে অবস্থিত প্রধান উপাদান অংশসমূহ জীবে কি ভূমিকা রাখে বিশ্লেষণ করো। আমরা কি দেখি, প্রথমত বংশগতির জনক হচ্ছে গ্রেগার জোহান মেন্ডেল। তো মাইটোসিস কোষ বিভাজনে 5টি ধাপ। একটা হচ্ছে প্রোপেস, প্রোমেটাপেস, মেটাপেস, এনাপেস, টেলোপেস। তারপর হচ্ছে উল্লেখিত প্রক্রিয়াটি হলো কোষ বিভাজন। প্রাণীর বংশবিস্তারের প্রক্রিয়াটি গুরুত্ব অপরিসীম। যে প্রাণীর বংশবিস্তারের পূর্বশর্ত হলো যৌন জনন। যৌন জননের জন্য প্রয়োজন জনন কোষ। জনন কোষ সৃষ্টি হয় মিওসিস কোষ বিভাজনে। জনন মাতৃকোষ থেকে পুং ও স্ত্রী গ্যামেট উৎপন্নের সময় এ ধরনের কোষ বিভাজন হয়। এই বিভাজন প্রক্রিয়ায় ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষ বিভাজিত হয়। একটি কোষ থেকে 4টি কোষের সৃষ্টি হয়। সৃষ্ট 4টি কোষের নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়। এটাই স্বাভাবিক। দেখা যাচ্ছে যে মিওসিস কোষ বিভাজন না হলে হ্যাপ্লয়েড জনন কোষ সৃষ্টি হয়। তো আমরা যেটা দেখলাম সৃষ্ট 4টি কোষের নিউক্লিয়াস ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়, সেটা আমরা দেখলাম।
তো উদ্দীপকে উল্লেখিত এক্স হলো ক্রোমোজোম, এর মধ্যে অবস্থিত প্রধান উপাদান হলো ডিএনএ, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড যেটা। তো এটি জীবের বংশবিস্তার ও বংশগতির ধারা অব্যাহত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ডিএনএ এর তো আমরা যেটা দেখব, বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ডিএনএ এর অংশকে জিন নামে অভিহিত করা হয়। জীবের একটি বৈশিষ্ট্যের জন্য একাধিক জিন কাজ করে, আবার কোনো কোনো ক্ষেত্রে একটি মাত্র জিন বেশ কয়েকটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। মানুষের চোখের রং, চুলের রং, তারপর হচ্ছে যে মানে প্রভৃতি, চামড়া ইত্যাদি সবই জিন কর্তৃক নিয়ন্ত্রিত। মানুষের মতো অন্যান্য প্রাণী ও উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো তাদের ক্রোমোজোমে অবস্থিত জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। ক্রোমোজোম জিনকে এক বংশ থেকে পরবর্তী বংশে বহন করার জন্য ধারক ও বাহক হিসেবে কাজ করে বংশগতির ধারা অক্ষুণ্ণ রাখে। উপরোক্ত আলোচনা থেকে দেখা যাচ্ছে যে উদ্দীপকে উল্লেখিত এক্স বা ক্রোমোজোমের মধ্যে অবস্থিত প্রধান উপাদান ডিএনএ এর অংশসমূহ জীবের বংশগতির ধারা পরিবহন ও বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে এইটা পর্ব পরে বলা হচ্ছে জিন তত্ত্বের জনককে বংশগতি বলতে কি বুঝো ব্যাখ্যা করো, চিত্রের প্রদর্শিত পদ্ধতি ব্যাখ্যা করো, উপরে প্রদর্শিত পদ্ধতির গুরুত্ব বিশ্লেষণ করো। তো এইটা কি, এটা মিওসিস, স্পার্ম, জাইগোট যেটা হয়, যেমন আমরা যেটাকে, এটা হচ্ছে মাতৃকোষ, মাতৃকোষ ভেঙে এটা এটা হ্যাপ্লয়েড হলো, ডিপ্লয়েড ভেঙে হ্যাপ্লয়েড হলো, তারপর এটা হচ্ছে পিতৃকোষ বা পুংকোষ, এটা থেকে একটা হ্যাপ্লয়েড হলো বা স্পার্ম আর কি, মিলিত হয়ে জাইগোট গঠন করলো, ঠিক আছে। এটা তো জিন তত্ত্বের জনককে আমরা একটু দেখি, এটা হচ্ছে জিন তত্ত্বের জনক হচ্ছে গ্রেগার জোহান মেন্ডেল। তারপর হচ্ছে বংশগতি বলতে কি বুঝে ব্যাখ্যা করো। তো মাতা পিতার বৈশিষ্ট্য যে প্রক্রিয়ায় সন্তানাদিতে স্থানান্তরিত হয় তাকে বংশগতি বলে। মানে মাতা পিতার বৈশিষ্ট্যটা সন্তানাদির মধ্যে যে সঞ্চারিত হয় সেটা হচ্ছে বংশগতি বলে। মা ও বাবার কিছু বৈশিষ্ট্য সন্তানাদি পেয়েই থাকে, আর সন্তানরা পিতামাতার যেসব বৈশিষ্ট্য পায় সেগুলোকে বলা বংশগতির বৈশিষ্ট্য। চিত্রে প্রদর্শিত পদ্ধতিটি হল মিওসিস, কোষ বিভাজন ও জনন কোষের মিলন। ডিপ্লয়েড টু এন জীবের জনন কোষ উৎপন্নের সময় জনন মাতৃকোষ ও হ্যাপ্লয়েড এন জীবের জাইগোটে মিওসিস ঘটে। 21 বিভাজনে জনন মাতৃকোষের নিউক্লিয়াস পরপর দুবার বিভাজিত হয়। ক্রোমোজোমের বিভাজন ঘটে একবার, ফলে আপত্য কোষ ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যার অর্ধেক হয়, যেহেতু একবার বিভাজন ঘটে। এই জন্য এই প্রক্রিয়ায় জনন কোষ 2n থেকে পুং গ্যামেট বা শুক্রাণু n এবং স্ত্রী গ্যামেট থেকে ডিম্বাণু বা হ্যাপ্লয়েড n, ঠিক আছে, উৎপন্ন হয়। আবার যৌন জননের সময় যখন দুটি হ্যাপ্লয়েড কোষের বা শুক্রাণু ও ডিম্বাণুর মিলন ঘটে তখন সেই অবস্থায়কে জাইগোট বলে। মানে এটা জাইগোট ডিপ্লয়েড 2n হয় আর কি। অতএব উপরোক্ত পদ্ধতিতে চিত্রের প্রদর্শিত বিভাজনটি ঘটে থাকে। উপরে প্রদর্শিত পদ্ধতিটি হল মিওসিস, কোষ বিভাজনের মাধ্যমে জাইগোট সৃষ্টির প্রক্রিয়া। জনন মাতৃকোষ 2n থেকে স্ত্রী পুং গ্যামেট উৎপন্নের সময় মিওসিস কোষ বিভাজন হয়। এতে একটি মাতৃকোষ 2n থেকে 4টি অপত্য কোষের n সৃষ্টি হয়। যৌন ক্রোমোজোম সংখ্যা দেহকোষের সমান থেকে যায়, তাহলে জাইগোট কোষের জীবটির দেহকোষের ক্রোমোজোম সংখ্যার দ্বিগুণ হয়ে যাবে। কিন্তু উপরে প্রদর্শিত মিওসিস কোষ বিভাজন পদ্ধতিতে জননকোষ ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়ে যায়, ফলে দুটি জননকোষ একত্রিত হয়ে যে জাইগোট গঠন করে তাকে ক্রোমোজোম সংখ্যা প্রজাতির ক্রোমোজোম সংখ্যার অনুরূপ থাকে। এতে প্রজাতির ক্রোমোজোম সংখ্যার ধ্রুবতা বজায় থাকে। যখন দুটি হ্যাপ্লয়েড n কোষের মিলন ঘটে তখন সেই অবস্থাকে ডিপ্লয়েড 2n বলে, যা উপরের চিত্রে প্রদর্শিত হয়েছে। সুতরাং মিওসিস কোষ বিভাজন হয়
বলে প্রতিটি প্রজাতির বৈশিষ্ট্য বংশ পরম্পরায় টিকে থাকে। অতএব উপরোক্ত আলোচনা বিশ্লেষণ করে দেখা যায় যে বংশগতির স্বাভাবিক ধারা বজায় রাখার জন্য উপরে প্রদর্শিত পদ্ধতিটি গুরুত্ব অপরিসীম। এখানে আরো একটু আমি উদ্দীপক পড়ে শোনাচ্ছি। এটা কি বলা হয়েছে? মাইটোসিস কাকে বলা হয়? কেরিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস ব্যাখ্যা দাও। উদ্দীপক কোষ বিভাজনে যে পর্যায়টি দেখানো হয়েছে তা বর্ণনা করো। বীজ চিহ্নটি বংশগতির ধারা বাহকতাটি বিশ্লেষণ করো। প্রশ্ন উত্তর আমরা একটু দেখব। যে প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস একবার বিভাজিত হয় তা হয়ে সমাকৃতির, সমগুণসম্পন্ন ও সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষ সৃষ্টি করে তাকে মাইটোসিস বলে। মাইটোসিস কাকে বলে সেটা আর কি। নিউক্লিয়াসের বিভাজনকে কেরিওকাইনেসিস এবং সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস বলে। সাইটোকাইনেসিস মাইটোসিস বিভাজন দুটি পর্যায়ে হয়ে থাকে। প্রথম পর্যায়ে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন বা কেরিওকাইনেসিস এবং দ্বিতীয় পর্যায়ের বিভাজনকে সাইটোপ্লাজম বিভাজন বা সাইটোকাইনেসিস বলা হয়। তো উদ্দীপকের কোষ বিভাজনের মেটাফেজ ধাপকে দেখানো হয়েছে। ধাপ হচ্ছে একটা হচ্ছে যে ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবী অঞ্চলে আসে, তারপর মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের সাথে তন্তু দিয়ে আটকে থাকে। এ ধাপে ক্রোমোজোমগুলো সবচেয়ে খাটো ও মোটা দেখায়। তো নিচের উদ্দীপকটি পড়ো। আর একটা উদ্দীপক সেটা আমরা দেখি। এটা থেকেই বলতে হবে যে কি কেরিওকাইনেসিস কাকে বলে, হ্রাসমূলক বিভাজন বলতে কি বুঝো, এ থেকে বি পর্যন্ত সংগঠিত ঘটনার বর্ণনা করো, উদ্দীপকে উৎপন্ন জীবের দেহকোষগুলো 2n হওয়ার কারণ বিশ্লেষণ করো। আমরা সরাসরি উত্তরে চলে যাচ্ছি। কেরিওকাইনেসিস হলো মাইটোসিস কোষ বিভাজনের নিউক্লিয়াসের বিভাজন, সেটা হচ্ছে কেরিওকাইনেসিস। হ্রাসমূলক বিভাজন বলতে মিওসিস কোষ বিভাজনকে বোঝায়। মিওসিস কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াসটি পরপর দুবার বিভাজিত হয় এবং ক্রোমোজোমের বিভাজন ঘটে মাত্র একবার। ফলে আপত্য কোষ ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, অর্থাৎ হ্রাস পায়। কাজেই এই বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলে। এ সংক্রান্ত পাঠ সম্পূর্ণরূপে শ্রেণীর অনেক সম্পূর্ণ রূপে অষ্টম শ্রেণীর বইতে নাই। উদ্দীপকটি পড়ো, প্রশ্নগুলো উত্তর দিতে হবে। আমরা এটা ধাপ এ ধাপ বি আছে। তো জিন কি, মিওসিস হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন, উদ্দীপক বি ধাপটি কি পরিবর্তন ঘটে তা ব্যাখ্যা করো। উদ্দীপক নিম্নলিখিত প্রক্রিয়াটি সঠিকভাবে না ঘটলে জীবের কি সমস্যা হতে পারে এগুলা তো আমরা অনেকবার পড়েছি। ক্রোমোজোমে অবস্থিত ডিএনএর অণুর যেই অংশটুকু দ্বারা কোনো জীবের একটি নির্দিষ্ট বংশগতিগত বৈশিষ্ট্য নির্ধারিত হয় তাই হচ্ছে জিন। তো মিওসিস কোষ বিভাজন ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হ্রাস পায় বলে এই বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলে। মিওসিস কোষ বিভাজন মাতৃকোষের নিউক্লিয়াসটি পরপর দুবার বিভাজিত হলেও ক্রোমোজোমের বিভাজন ঘটে মাত্র একবার। এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, বারবার বলা হয়েছে। ফলে আপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, তাই এই বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলে। উদ্দীপকের বি ধারাটি ধাপটি মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিতে উদ্ভিদের টেলোফেজ ধাপ। এই ধাপে যে পরিবর্তন ঘটে সেগুলো হলো আপত্য ক্রোমোজোমগুলো বিপরীত মেরুতে এসে পৌঁছায়। এরপর উভয় মেরুর ক্রোমোজোমগুলোকে ঘিরে নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিয়াসের পুনঃ আবির্ভাব ঘটে। এই অবস্থায় ক্রোমোজোমগুলো সরু ও লম্বা আকার ধারণ করে পরস্পরের সাথে জট পাকিয়ে নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করে। এভাবে কোষের দুই মেরুতে দুটি আপত্য নিউক্লিয়াস গঠিত হয় এবং কেরিওকাইনেসিস সমাপ্তি ঘটে। উদ্দীপকের লিখিত প্রক্রিয়াটি সঠিকভাবে না ঘটলেও জীবের বৃদ্ধিতে সমস্যা হতো আর কি। প্রক্রিয়াটি মাইটোসিস কোষ বিভাজনে ঘটে। ধাপ এতে সাইটোপ্লাজম বিভাজনের ফলে সৃষ্ট একটি আপত্য কোষ এবং ধাপ বিতে নিউক্লিয়ার বিভাজনের টেলোফেজ ধাপ দেখানো হয়েছে। এটা হচ্ছে টেলোফেজ দেখানো হয়েছে। এটা বিয়ের পর দুটি আপত্য কোষ সৃষ্টি হয়। ধাপ এতে একটি আপত্য কোষ দেখানো হয়েছে। সুতরাং উদ্দীপকে উল্লেখিত প্রক্রিয়া সঠিকভাবে না ঘটলে কোষের সংখ্যা বৃদ্ধি ঘটবে না, ফলে জীবে বিশৃঙ্খলা দেখা দিবে। তো এখানে আরো অনেক রয়েছে, বিষয়গুলি তোমাদের জন্য ছেড়ে দিলাম বা রেখে দিলাম। নিচের উদ্দীপকটি পরে প্রশ্নগুলোর উত্তর দাও। তো আমি এখানে
দিলাম। যাক, উত্তরটাও আমি এখানে। আরেকটা উদ্দীপক আমরা পড়ব এটা। সো কোষ বিভাজন কত প্রকার? বহুকোষী জীবের দৈর্ঘ্য বৃদ্ধি পায় কেন? উদ্দীপকের বিভাজন প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। উপরোক্ত কোষ বিভাজন প্রক্রিয়ার গুরুত্ব মূল্যায়ন করো। প্রশ্ন উত্তরে আমরা চলে যাচ্ছি। কোষ বিভাজন 3 প্রকার। বহুকোষী জীবের দৈর্ঘ্য বৃদ্ধি পায় মাইটোসিস কোষ বিভাজনের ফলে। বহুকোষী জীবের দেহে মাইটোসিস প্রক্রিয়ার মাতৃকোষের নিউক্লিয়াস একবার বিভাজিত হয়ে সম আকৃতির, সমগুণ সম্পন্ন ও সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষ সৃষ্টি হয়। ফলে বহুকোষী জীবের দৈর্ঘ্য বৃদ্ধি পায়। উদ্দীপকের বিভাজন প্রক্রিয়া হলে অ্যামাইটোসিস। প্রক্রিয়াটি হলো অ্যামাইটোসিস। এ ধরনের কোষ বিভাজন ব্যাকটেরিয়া, ইস্ট, ছত্রাক, অ্যামিবা ইত্যাদি এককোষী জীবের মধ্যে হয়। অ্যামাইটোসিস বিভাজন নিউক্লিয়াসটি ডাম্বেলের আকার ধারণ করে এবং প্রায় মাস বরাবর সংকুচিত হয়ে ও পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে দুটি আপত্য নিউক্লিয়াসে পরিণত হয়। এর সাথে সাথে সাইটোপ্লাজমও মাস বরাবর সংকুচিত হয়ে দুটি কোষে পরিণত হয়। এ ধরনের বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে। একে প্রত্যক্ষ কোষ বিভাজন বলে। সো উপরোক্ত কোষ বিভাজন প্রক্রিয়াটি হলো অ্যামাইটোসিস। এর মাধ্যমে পরিবেশের বাস্তুতন্ত্র সচল থাকে। অ্যামাইটোসিস বিভাজন দ্বারা ব্যাকটেরিয়া, ইস্ট ইত্যাদি এককোষী জীব কোষ সংখ্যার বৃদ্ধি পায়। ফলে পরিবেশের এসব জীবের সংখ্যা হ্রাস পায় না। এগুলো পরিবেশের অণুজীব নামে পরিচিত। জীবদেহ মারা গেলে এসব অণুজীব মৃত জীবদেহের উপর ক্রিয়া করে। ফলে মৃত দেহ ক্রমশ বিজিত হয়ে নানা রকম জৈব ও অজৈব দ্রব্যাদিতে রূপান্তরিত হয়। সুতরাং জীবজগৎকে টিকে রাখতে অ্যামাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব অপরিসীম। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এতে কোনো বুঝতে অসুবিধা হলে তো আমাকে কমেন্টস করে জানাতে পারবে। এটা হচ্ছে সৃজনশীল প্রশ্নের একটা নমুনা এবং ধারাবাহিকভাবে আমি বলার চেষ্টা করেছি। তো এখানে আরও কিছু প্রশ্ন, ছোটো ছোটো প্রশ্ন থাকে, সেগুলোর কথা যদি আমি বলি, আমি একটু দেখাতে চাচ্ছি, তোমরা একটু দেখ। কিছু জ্ঞানমূলক প্রশ্ন আছে, সেই জ্ঞানমূলক প্রশ্নটা আমি একটু তোমাদেরকে দেখাতে চাচ্ছি। এই জ্ঞানমূলক প্রশ্ন হচ্ছে, জীবদেহ কত ধরনের কোষ বিভাজন দেখা যায়? 3 ধরনের দেখা যায়। জীবদেহ কি কি কোষ বিভাজন দেখা যায়? যেমন অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস কোষ বিভাজন। ঠিক আছে। সো অ্যামাইটোসিস কোষ বিভাজন কোথায় ঘটে? এককোষী জীবের মধ্যে ঘটে। তো মাইটোসিস কোষ বিভাজন কি ঘটে? মাইটোসিস কোষ বিভাজন উদ্ভিদ ও প্রাণীর দৈর্ঘ্য, উপস্থিত এবং ভ্রূণের বৃদ্ধি ঘটায়। মিওসিস কোষ বিভাজন কি উৎপন্ন হয়? মিওসিস কোষ বিভাজনে পুং ও স্ত্রী গ্যামেট উৎপন্ন হয়। সো মাইটোসিস কোষ বিভাজন কাকে বলে? যেই কোষ বিভাজন প্রক্রিয়ায় দাহ কোষ নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে সমগুণ সম্পূর্ণ দুটি অপত্য কোষ সৃষ্টি করে, তাকে মাইটোসিস কোষ বিভাজন বলা হয়। তো কোষের কোন অংশে ক্যারিওকাইনেসিস সংঘটিত হয়? কোষের নিউক্লিয়াস ও ক্যারিওকাইনেসিস সংঘটিত হয়। মানুষের জনন কোষে ক্রোমোজোমের সংখ্যা কত? প্রায় 23টি বা 23 জোড়া। মিওসিস কোষ বিভাজনের শেষে কয়টি অপত্য কোষ উৎপন্ন হয়? শেষে 4টি অপত্য কোষ উৎপন্ন হয়। তারপর বংশগতি কাকে বলে? মাতা পিতা বৈশিষ্ট্য যে প্রক্রিয়ার সন্তান সন্তানিত সন্তান তাকে বংশগতি বলে। তারপর এখানে অনুধাবন বা অন্যান্য প্রশ্ন কিন্তু থাকবে। তো আজকে এই পর্যন্ত। আশা করি তোমরা বুঝতে পেরেছ। বুঝতে অসুবিধা হলে কমেন্টস করে জানাবে, আমি চেষ্টা করব আরও বিস্তারিত বুঝিয়ে দেওয়ার জন্য। আশা করি সবাই উপকৃত হতে পারবে। এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে তোমার বন্ধুদের মধ্যে জানিয়ে দেবে। এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণরূপে দেখার চেষ্টা করবে। এতে করে তোমার খুব ভালোভাবে একটা পুঙ্খানুভাবে একটা সম্পূর্ণ ধারণা তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।